বন্ধুরা, বায়োলজি ক্লাসরুমে সবাইকে স্বাগত। আজ আমরা এই ভিডিওটিতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যান্টিজেনের বৈশিষ্ট্য। ঠিক আছে, দেখো, আমরা অনাক্রম্যতা আলোচনা প্রসঙ্গে বলেছি যে আমাদের যে দেহ, সেই দেহটা কি না, সেই দেহটাকে আমরা কম্পেয়ার করছি কার সঙ্গে না, কার সঙ্গে করব, যুদ্ধক্ষেত্রের সঙ্গে, ব্যাটেল ফিল্ড। আর কি না, আমাদের দেহের যে প্রতিরক্ষা ব্যবস্থা, দেশের যে প্রতিরক্ষা ব্যবস্থা, সেই দেশের প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে আমরা তুলনা করছি আমাদের দেহের অনাক্রম্যতন্ত্র। ঠিক আছে, আমাদের যে ইমিউন সিস্টেম, সেটাকে আমরা তুলনা করছি দেশের প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে। আমাদের যে দেহ, সেটাকে কম্পেয়ার করছি আমরা যুদ্ধক্ষেত্রের সঙ্গে। আর আমাদের দেহের মধ্যে যে জঙ্গি, আমাদের দেশের মধ্যে জঙ্গি ঢুকে পড়ে, তেমনি আমাদের দেহের মধ্যে প্রবেশ করে অ্যান্টিজেন। অর্থাৎ আমরা অ্যান্টিজেনটাকে কম্পেয়ার করছি কার সঙ্গে না, জঙ্গির সঙ্গে। বোঝা যাচ্ছে না? কেন না, আমাদের দেহের প্রতিরক্ষা ব্যবস্থা বা আমাদের দেহের অনাক্রম্য সিস্টেমটাকে কম্পেয়ার করছি দেশের প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে। দেশের মধ্যে যেমন জঙ্গি প্রবেশ করে, তেমনি আমাদের দেহের মধ্যে অ্যান্টিজেন প্রবেশ করে। এই অ্যান্টিজেনটাকে আমাদের কম্পেয়ার করছি জঙ্গির সঙ্গে। তাহলে আমরা বলি আসি যে এই অ্যান্টিজেন রূপী যে জঙ্গি, তার কি কি বৈশিষ্ট্য থাকবে, অর্থাৎ আমি কাকে অ্যান্টিজেন বলবো, অ্যান্টিজেন কি কি বৈশিষ্ট্য লাগবে, এটা আমার বোঝা হয়ে গেছে, মানে আমি খুব সহজেই বুঝতে পারবো। দেখো, 1 নম্বর যদি আমি আসি, 1 নম্বর হচ্ছে বহিরাগত, ফরেননেস। কিরকম? খুব সহজভাবে ভাবো যে আমাদের দেশ ভারতবর্ষ, আমার ভারতবর্ষের কোনো লোক বা কোনো ছেলে, সে কি আমার ভারতবর্ষের দেশের সৈনিককে মেরে ফেলবে? না। কিন্তু যে পাকিস্তানের জঙ্গি, সে কিন্তু আমার দেশের সৈনিককে সুযোগ পেলে মেরে ফেলবে। তাহলে কি আমার যে দেশের ছেলে, যে ভারতীয়, সে কিন্তু আমার দেশের পক্ষে শত্রু নয়। কিন্তু যে পাকিস্তানি, সে আমার দেশের পক্ষে শত্রু, আমার দেহের ক্ষেত্রে ছেলে, সেই হিসাব হয়ে যাবে জঙ্গি। অথবা বলতে পারি যে সাধারণভাবে আমাদের দেহের যে গঠনগত উপাদান, তারা কিন্তু অ্যান্টিজেন হিসাবে কাজ করে না। যারা বাইরে থেকে দেহের মধ্যে প্রবেশ করে, তারা অ্যান্টিজেন হিসাবে কাজ করে। অর্থাৎ অ্যান্টিজেন হতে গেলে তাকে বহিরাগত বস্তু হতে হবে। দ্বিতীয় আমরা কি বলবো না, দ্বিতীয় হচ্ছে রাসায়নিক প্রকৃতি, কেমিক্যাল নেচার। কি হবে না, সবচেয়ে বেস্ট অ্যান্টিজেন হচ্ছে প্রোটিন। প্রোটিন হচ্ছে বেস্ট অ্যান্টিজেন। এছাড়া আমরা বলতে পারি যে পলিস্যাকারাইড, নিউক্লিওপ্রোটিন এবং লাইপোপ্রোটিন, এরা কিন্তু অ্যান্টিজেন হিসাবে কাজ করতে পারে। ঠিক আছে, সবচেয়ে ভালো অ্যান্টিজেন হচ্ছে প্রোটিন ইন নেচার, রাসায়নিক ধরনের প্রোটিন। এছাড়া আমরা দেখা পেলাম যে পলিস্যাকারাইড, নিউক্লিওপ্রোটিন বা লাইপোপ্রোটিন, এরাও অ্যান্টিজেন হিসাবে কাজ করতে পারে। 2, 3 আমরা বলতে পারি দ্রবণীয়তা। কি বলা হচ্ছে না, যে সমস্ত অণু দ্রবণীয়, তারা অদ্রবণীয় অপেক্ষা বেশি বা শক্তিশালী অ্যান্টিজেন।
অর্থাৎ দ্রবণীয় অণু তারা মোর অ্যান্টিজেনিক, শক্তিশালী অ্যান্টিজেন কার চেয়ে? না যে কোনো অদ্রবণীয় অণুর চেয়ে। ঠিক আছে, তাহলে এটা গেল আমাদের 3 নম্বর। 4 নম্বর আমরা কি আসবো? 4 নম্বর বলতে পারি যে আণবিক গুরুত্ব। এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আণবিক গুরুত্ব। একটু ভালো করে মন দিয়ে বোঝো আণবিক গুরুত্বটা অ্যান্টিজেনের পক্ষে কেমনটা গুরুত্বপূর্ণ। খুব সহজভাবে ভাবো যে আমাদের দেশের সৈনিক, ধরো আমি যদি ভারতের ম্যাপটা আঁকি, তাহলে এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের ম্যাপ। তাই পাকিস্তানের দিকে আমাদের দেশের সৈনিকরা বন্দুক গুছিয়ে দাঁড়িয়ে আছে। যদি পাকিস্তানের, এটা হচ্ছে পাকিস্তান আমাদের শত্রু দেশ, যদি পাকিস্তানের দিক থেকে একটা বাচ্চা ছেলে, একদম খুব শিশু, সে হামাগুড়ি দিয়ে আমাদের দেশের দিকে আসছে, তাহলে আমার দেশের সৈনিক কি তাকে গুলি করবে? হ্যাঁ কি না? না। কিন্তু যদি একজন প্রাপ্তবয়স্ক আমার দেশের দিকে ছুটে আসে, ঢোকার চেষ্টা করে, আমার দেশে থাকা বিএসএফ তারা কিন্তু গুলি করে দেবে। কেন? দুজনেই পাকিস্তানি, দুজনেই বহিরাগত। শিশুর ক্ষেত্রে গুলি করা হলো না, আর প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে গুলি করা হচ্ছে কেন? কারণ কি না, এই শিশুটির পক্ষে কখনো আমাদের দেশকে ক্ষতি করা সম্ভব নয়, কিন্তু প্রাপ্তবয়স্কের পক্ষে আমার দেশকে ক্ষতি করা সম্ভব। তাই প্রাপ্তবয়স্ক হচ্ছে আমার দেশের পক্ষে শত্রু, কিন্তু শিশুর শত্রু নয়। অর্থাৎ দেখো, শত্রু হিসাবে কাজ করতে গেলে একটা মিনিমাম ওজন থাকা দরকার। ঠিক আমরা বলছি যে অ্যান্টিজেন হতে গেলে কোন একটা পদার্থের একটা মিনিমাম আণবিক গুরুত্ব থাকতে হবে। সে আণবিক গুরুত্ব যদি থাকে তাহলে কি হবে না, তাহলে তারা অ্যান্টিজেন হিসাবে কাজ করতে পারবে। দেখা গেছে কি না, যে সমস্ত পদার্থের আণবিক ওজন 1000 ডাল্টনের কম, তারা কিন্তু অ্যান্টিজেন হিসাবে কাজ করতে পারে না। ঠিক আছে, আর যে সমস্ত অ্যান্টিজেনের বা যে সমস্ত বহিরাগত বস্তুর আণবিক গুরুত্ব 10,000 ডাল্টনের বেশি, তারা হচ্ছে পোটেন্ট, একবার শক্তিশালী অ্যান্টিজেন। আর যাদের আণবিক ওজনটা এই 1000 থেকে 10,000-এর মধ্যে, এরকম মধ্যবর্তী হচ্ছে, তারা হচ্ছে দুর্বল অ্যান্টিজেন। ঠিক আছে, যেমন আমরা এখন বলেছিলাম যে শিশু হলে অ্যান্টিজেন নয়, প্রাপ্তবয়স্ক হলে অ্যান্টিজেন। বোঝা গেছে নিশ্চয়ই। তো এটা হলো আমাদের আণবিক গুরুত্ব। এবার আমরা আসছি যে পরের যে বৈশিষ্ট্য, সেটা আমরা কি বলতে পারি না, পরের বৈশিষ্ট্য আমরা বলতে পারি 5 নম্বর, সেটা হচ্ছে রাসায়নিক জটিলতা, কেমিক্যাল কমপ্লেক্সিটি। 5 নম্বর হচ্ছে রাসায়নিক জটিলতা, কেমিক্যাল কমপ্লেক্সিটি। দেখো, আমি যেটা এখনই বলছিলাম যে এটা হচ্ছে আমাদের পাকিস্তানের বর্ডার, ভারত পাকিস্তানের বর্ডার। ধরো আমাদের বিএসএফরা এদিকে বন্দুক উঁচিয়ে দাঁড়িয়ে আছে, এদিক থেকে একজন ধরো 25 বছর 30 বছরের একটা পাগলা ছেলে, কোনো জামা প্যান্ট পরা নেই, ধুলো মেখে পাগলের মতো আকাশ দিয়ে চেয়েছে আমার দেশের দিকে ঢোকার চেষ্টা করছে। তাহলে আমার দেশের সৈনিক তাকে গুলি করবে কি? হয়তো তাকে ধরে নেবে, সীমানা ঢোকার আগে তাকে ধরে নিল, কিন্তু তাকে গুলি করবে কি, মেরে দেবে কি? না। কিন্তু যদি একজন সুস্থ প্রাপ্তবয়স্ক লোক ঢোকার চেষ্টা করে, তাকে ধরবে না, তাকে কিন্তু গুলি করে দেওয়া হবে। তার মানে কি, যে শুধু
ওজন থাকলে হবে না, তার সঙ্গে একটুখানি জটিলতা থাকতে হবে। কারণ কি, যে পাগলা, তার মাথায় বুদ্ধি শুদ্ধি নেই, তার মাথার কোনো কমপ্লেক্সিটি নেই, ব্রেনের কমপ্লেক্সিটি নেই। সুতরাং সে যদি আমার দেশের মধ্যে ঢুকেও আসে, সে কিন্তু আমার দেশকে কোনো ক্ষতি করতে পারবে না। সুতরাং তাকে আমরা খুব একটা অ্যান্টিজেন হিসাবে, জঙ্গি হিসাবে গুরুত্ব করব না। কিন্তু যখন আমি প্রাপ্তবয়স্ক ভালো বুদ্ধি সম্পন্ন, সে যখন আমার দেশের মধ্যে ঢোকার চেষ্টা করছে, তাকে আমি গুলি করছি, হিসেবে ট্রিট করছি, সত্যি হিসেবে ট্রিট করছি। ঠিক সেম দেখা গেছে কি, দেখো পাগলা সে তার বয়স 24-25, অর্থাৎ আণবিক ওজন আছে। বলা হচ্ছে যে শুধুমাত্র আণবিক ওজন থাকলে হবে না, আণবিক ওজনের পাশাপাশি তার রাসায়নিক জটিলতা থাকতে হবে অ্যান্টিজেন হিসাবে কাজ করতে গেলে। ঠিক আছে, অর্থাৎ আমরা এমনও অনুসন্ধান পেয়েছি যাদের আণবিক ওজন অনেক বেশি, কিন্তু তাদের সিম্পল গঠন হওয়ার জন্য তারা কিন্তু অ্যান্টিজেন হিসাবে কাজ করতে পারছে না। তাই আমরা বলবো যে আণবিক গুরুত্বের পাশাপাশি কোনো একটা যৌগকে অ্যান্টিজেন হিসাবে কাজ করতে গেলে তাদের একটা রাসায়নিক জটিলতা থাকা দরকার। 6 নম্বর যদি আমরা আসি, কি বলবো, 6 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, আমরা লিখতে পারি যে এপিটোপ। এপিটোপটা কি, ধরো আমি ধরে নিই যে এটা একটা অ্যান্টিজেন। ঠিক আছে, এই অ্যান্টিজেনের সঙ্গে যুক্ত হয় কে না, অ্যান্টিজেনের সঙ্গে যুক্ত হয় অ্যান্টিবডি। তাহলে এটা হচ্ছে অ্যান্টিজেন, এটা হচ্ছে অ্যান্টিবডি। তাহলে অ্যান্টিজেন যে কোনো পার্ট দিয়ে কি অ্যান্টিবডির সঙ্গে যুক্ত হবে না। অ্যান্টিজেনের নির্দিষ্ট জায়গা থাকে, যে নির্দিষ্ট জায়গাতে এসে এই অ্যান্টিবডি যুক্ত হতে পারে। এই যে নির্দিষ্ট জায়গাতে অ্যান্টিবডি এসে যুক্ত হয়, সেই নির্দিষ্ট জায়গাটাকে বলা হচ্ছে এপিটোপ। ঠিক সেম এই অ্যান্টিবডি তার যে পার্টটা দিয়ে এপিটোপের সঙ্গে যুক্ত হচ্ছে তাকে বলা হচ্ছে প্যারাটোপ। ঠিক আছে, অ্যান্টিজেনের যে পার্টে অ্যান্টিবডি যুক্ত হচ্ছে, অ্যান্টিজেনের সেই পার্টটাকে বলা হচ্ছে এপিটোপ, আর অ্যান্টিবডি যে পার্ট দ্বারা এপিটোপের সঙ্গে যুক্ত হচ্ছে, অ্যান্টিবডির সেই পার্টটাকে বলা হচ্ছে প্যারাটোপ। 6 নম্বর যে 7 নম্বর আমরা যে বৈশিষ্ট্য বলবো সেটি কি, 7 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে অ্যান্টিজেনিসিটি। অ্যান্টিজেনিসিটি সেটা কি না, বলা হচ্ছে এই যে অ্যান্টিজেন ও কি করছে না, ইমিউন সিস্টেম দ্বারা উৎপন্ন হওয়া অ্যান্টিবডির সঙ্গে নির্দিষ্ট বন্ধন দ্বারা আবদ্ধ হয়। এই যে অ্যান্টিজেনের নির্দিষ্ট বন্ধন দ্বারা অ্যান্টিবডির সঙ্গে যুক্ত হওয়ার যে ক্ষমতা, ধর্ম, তাকে আমরা বলছি অ্যান্টিজেনিসিটি। সুতরাং এগুলি গেল আমাদের অ্যান্টিজেনের বৈশিষ্ট্য। আমরা পরের ভিডিওতে এরকম অনাক্রম্যতন্ত্রের কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আর শেষে যে কথাটা বলবো, সবাইকে অনুরোধ করব বা রিকোয়েস্ট করব যে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই করে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি দেখার পরে অবশ্যই করে কমেন্ট করবে।